প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ত্বকের একটি বিশেষ রোগ সোরিয়াসিস। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ এবং হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিভাগের অধ্যাপক ডাক্তার কবির চৌধুরী। চলুন কথা বলে আমরা এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেই। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। এই যে সোরিয়াসিস, এটি খুব বেশি পরিচিত না অনেকের কাছে। একটু জানতে চাইবো ত্বকের এই বিশেষ রোগটি, যেটিকে আমরা সোরিয়াসিস বলছি, এটি আসলে কি? পৃথিবীতে এখন সোরিয়াসিস রোগীর সংখ্যা অনেক বেশি। আমি যে চর্মরোগ দেখি তার মধ্যে দেখা যাচ্ছে সোরিয়াসিস রোগীর সংখ্যাই বেশি। যদিও কেন পরিচিত না, এটাকে আগে এক্সিমা বলে ধরা হতো, এই নামটা অপরিচিত সেই কারণেই। কিন্তু এখন যে সোরিয়াসিস ফাউন্ডেশন আন্তর্জাতিক সংস্থা, সেটা কানাডায় যার হেডকোয়ার্টার, এনলিস্টেড সোরিয়াসিস আছে পৃথিবীতে এখন 20 কোটি রোগী আছে। বাংলাদেশ সেই লিস্টের মধ্যে নাই, কারণ আমাদের কোনো জাতীয় পর্যায়ের ডাটা তৈরি হয় নাই সেই জন্য। এবং সোরিয়াসিসটা কী হয়, এটা দেখা যাচ্ছে যে শরীরের হাঁটুতে, কনুইতে, এইসব জায়গায় একটা ছুপ আকৃতির হয়, যেটা একটা রূপালী আঁশ বা মাছের আঁশের মতো হয়। এবং যখনই আঁশটা উঠে একটু হালকা রক্তক্ষরণ হয়। এটাতে কোনো তেমন চুলকানো হয় না, তেমন কোনো ব্যথা হয় না। সেজন্য রোগীর উপশরীরের হাঁটুতে, কনুইতে, এইসব জায়গায় একটা ছুপ আকৃতির হয়, যেটা একটা রূপালী আঁশ বা মাছের আঁশের মতো হয়। এবং যখনই আঁশটা উঠে একটু হালকা রক্তক্ষরণ হয়। এটাতে কোনো তেমন চুলকানো হয় না, তেমন কোনো ব্যথা হয় না। সেজন্য রোগীর উপসর্গ কম থাকে বলে অনেকে এটাকে বেশি কিছু গুরুত্ব দেন না, ধীরে ধীরে বাড়তে থাকে। স্যার, ফ্যাক্টর, কারণ বা মানে কোনো বিশেষ কোনো কারণ রয়েছে কিনা বা কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর রয়েছে কিনা এই রোগটির, সেটা একটু জানতে চাই। সোরিয়াসিসের কারণ এখনো নির্ণয় করা সম্ভব হয় নাই। তবে দেখা যাচ্ছে এক নম্বর হলো জেনেটিক, পরিবারে কারো থাকলে এটা হওয়ার সম্ভাবনা অনেক থাকে। দ্বিতীয় হলো এনভায়রনমেন্ট, যে ড্রাই এনভায়রনমেন্ট, পলিউটেড এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্ট অনেক বেশি আমাদের দেশে, যেমন আবহাওয়াটা পলিউটেড, কার্বন বেশি বাতাসের মধ্যে, এই কারণে হইতে পারে। ভেজাল খাওয়া থাকে সেজন্য হইতে পারে। আর খাওয়ার মধ্যে বলা হয় দুইটা অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড আর যেটা সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে, সেটা এই সোরিয়াসিসটা বাড়ে। আর দেখা যাচ্ছে যে অ্যারাকিডিক অ্যাসিড থাকে গরুর মাংসে, রেড মিটে এটা বাড়ে। আর দেখা যাচ্ছে অনেক ওষুধ, যেমন কিছু বিটা ব্লকার গ্রুপের ওষুধ আছে, NSAID ব্যথার ওষুধ, যেই সব ব্যথার ওষুধ আছে সেটা বাড়ে। অনেকজন ওষুধ খাওয়ার কারণেও সোরিয়াসিস হওয়ার সম্ভাবনা ছিল না, কিন্তু হয়ে যাচ্ছে। কারণ একটা মানুষ জন্মগত হয়তো কয়েকটা রোগ নিয়ে জন্মগ্রহণ করে, সেই রোগ তার হয় না যদি ওই এনভায়রনমেন্ট তৈরি না হয়। হয়তো সেটা তার জিনে আছে কিন্তু নাই, জেনেটিক ম্যাপিং এ পাওয়া যায়। প্রকাশ পাওয়ার জন্য তাকে কিছু ফ্যাক্টর আছে। এই ফ্যাক্টরের মধ্যে টেনশন আছে, স্ট্রেস আছে, অনেক দুশ্চিন্তা যারা করে তাদের হয়। অনেক মানুষের পাশে সোরিয়াসিস দেখে তার মনে হয় আমার হইল নাকি, দেখা হলো তারই সোরিয়াসিস হয়। এটা সেই ফ্যাক্টরগুলি কাজ করে। আর এই যে বলছিলেন যে স্যার, যে এই যে আমার পাশে বসে আছে হলো কিনা, তার মানে কি সোরিয়াসিসের সাথে সংযুক্ত হলে সোরিয়াসিস হতে পারে বা ছোঁয়াচে কিনা, এই ধারণাটা স্যার? ওইটা হলো আমি যেটা বললাম, যদি কারো ইমিউনিটি ফল করে তখন ইমিউন স্ট্রাকচারের জন্য তো সোরিয়াসিস জিনে আছে, হয় নাই তখন হয়। আর এটা কোনো ছোঁয়াচে রোগ না। স্বামী স্ত্রী দুইজনের সোরিয়াসিস, এরকম বহু আছেন, একজনের সোরিয়াসিস একজন নাই, তো এর চেয়ে তো ঘনিষ্ঠ সম্পর্ক নাই। সেখানে দেখা যাচ্ছে কার সংক্রমিত হয় না। আজকে পর্যন্ত এটা সংক্রামক রোগ হিসাবে এটা চিহ্নিত হয় নাই। তবে আমরা দেখেছি স্বামীর সোরিয়াসিস পরে হয়েছে, অনেকে মনে করেন এটা ছোঁয়াচে কিনা, ছোঁয়াচে না। তবে দেখা যায় অনেক সময় সোরিয়াসিস অ্যান্টিবায়োটিক ভালো হয়। অনেকে ভাবতেছেন হয়তো ওদের ভবিষ্যতে কোনো জীবাণু আবিষ্কার হতে পারে, এখন পর্যন্ত সেটা এর মধ্যে নাই। আমরা দেখি অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে অনেক সময় সোরিয়াসিস ভালো হয়। তো এটা একটা অ্যাজাম্পশন, এটা কোনো সায়েন্টিফিক বেসিস নাই। আচ্ছা, আপনাদের কাছে যখন যায় এবং আপনারা যখন নিশ্চিত হন যে এটি সোরিয়াসিস, কি ধরনের চিকিৎসা দিয়ে আসলে রোগীকে চিকিৎসা শুরু করেন এবং রোগীকে আশ্বস্ত করেন কি বলে? প্রথম আশ্বস্ত যে ছোঁয়াচে রোগ না, আপনি চিন্তা করবেন না, এই রোগটা ট্রিটমেন্টের কন্ট্রোল করা সম্ভব। এমন রোগী আছে 30 বছর যাবৎ বিনা চিকিৎসায় ভালো আছে। ভালো হওয়ার পর অনেকে তুলনা করেন যে ডায়াবেটিস, ব্লাড প্রেশারের মতো। ডায়াবেটিস, ব্লাড প্রেশার আজীবন ওষুধ খেতে হয়। সোরিয়াসিস অনেক রোগী আছে আজীবন ওষুধ খান না, 1 বছর 2 বছর খাওয়ার পরে ভালো হয়ে যান। সোরিয়াসিস যদি অল্প মাত্রায় দেখা দেয় তখন আমরা স্টেরয়েড ক্রিম ব্যবহার করি, অয়েন্টমেন্ট। শীতকালে আমরা অয়েন্টমেন্ট ব্যবহার করি, তৈলাক্ত জিনিস, আর গরমের দিনে ক্রিম। এর মধ্যে স্টেরয়েডটাই বেশি ব্যবহার হয়। স্টেরয়েড ছাড়া ভিটামিন D3 করা হয় বা রোকেটিন, এই ধরনের বিভিন্ন রকম ভিটামিন A ডেরিভেটিভ আছে, সেগুলি ব্যবহার করা হয়। ক্রিম ব্যবহার করা হয়, অয়েন্টমেন্ট, ভেসিলিন ব্যবহার করে অনেক শরীর ভালো থাকেন। ক্যালসিয়াম ইনহিবিটর বলছে কিছু, টেক্রোলিমাস, এটা লাগানোর ওষুধ। তো অল্প হলে লাগানোর ওষুধেই ভালো থাকেন। একটু যদি বেশি হয় অনেক সময়
অল্প অ্যান্টিবায়োটিক, অফ্লক্সাসিন ভালো অ্যান্টিবায়োটিক খেয়ে অনেকে ভালো থাকেন। তারপর দেখা যাচ্ছে যে এর পরবর্তী যদি যাই আমরা, যে যদি অনেক বেশি হয় তখন তার রক্ত পরীক্ষা করে লিভার এবং কিডনি যদি ভালো থাকে তখন মেথোট্রেক্সিড নামে একটা ওষুধ আছে যেটা ক্যান্সারে ব্যবহার হয়। অনেকের ধারণা এটা ক্যান্সারের ওষুধ, কেন ব্যবহার করেন, ক্যান্সার কিনা? না, এইটা রিপ্লিকেশন অফ সেল। ক্যান্সার হলো গতি বাড়ে, সেলের বৃদ্ধি বাড়ে, কিন্তু এটা ক্যান্সারের সেল, এটা নর্মাল সেলটাই বেড়ে যায়। তো সেইখানে দেখা যাচ্ছে যে ওই ওষুধটা কাজ করে, যে ডোজ দেওয়া হয় ছড়িয়ে এসছে, এটা কিন্তু ক্যান্সারাস ডোজ না, সাইড এফেক্ট, হ্যাঁ ভয়ের কিছু নাই, এটা সাইড এফেক্ট ওইরকম কিছু হয় না। এটা ইউজ করা হয় ডিজিজ মডিফাইং এজেন্ট বা ইমিউনোমোডুলেটরি এজেন্ট হিসাবে, অতএব কোনো এটা ভয়ের কারণ নাই। এটা ভালো হওয়ার পর দেখা গেল এমটিএ 2 মাস 3 মাস খাওয়ার পর নাই, হয়তো আর খেতে হবে না বা ডোজ কমিয়ে রাখা হবে। এছাড়া ভিটামিন এ ডেরিভেটিভ আছে, টিকাসন আছে, নিওটিকাসন আছে। একজন রোগী যখন আপনাদের কাছে আসে সমস্যাগুলো আপনাদের কাছে কি বলে? প্রথম আসে বলবে যে আমার মাথায় খুশকি এবং খুশকি উঠতে রক্ত আসে এবং এটা একটা চটা চটা হয়, একটা ছুপাকৃতির হয়। তখন আমরা দেখি যে না, এটা আসলে খুশকি না, এটা সোরিয়াসিস। অনেকে আসে আমার নখের মধ্যে কীরকম জানি দানা দানা বা এটা গর্ত গর্ত দেখা যায়, নেইল ফিটিং, তখন আমরা চিন্তা করি একটু সোরিয়াসিস থাকতে পারে। অনেকে আসে হাঁটুতে, এই নামাজ পড়তে পড়তে আমার হাঁটুর মধ্যে কি জানি উঁচু দেখা যায়, আমি কনুইতে ভর করে কাজ করি, আমার কনুইতে দেখা যায়, এইভাবে অল্প অল্প করে আসেন। অনেকে আসেন আমার একটা দাউদ হয়েছে গোলাকৃতির ছোপ থাইয়ের মধ্যে, তো দেখি না এটা তো দাউদ না, এটা দেখা গেল ছড়িয়েছে। এবার অল্প অল্প নিয়ে রোগ। তো শুধু ক্লিনিক্যাল ডায়াগনোসিস করেন কি, নাকি সাথে নিশ্চিত হওয়ার জন্য আপনাদের কিছু? প্রথম যেটা আমরা করি, চেষ্টা করি যে আসার পরে একটা আমি বিশেষ করে স্কিন বায়োপসি করে এটা একদম নিশ্চিত যেটা সোরিয়াসিস। তারপর রক্তের মধ্যে ইএসআর বাড়তে পারে, কারো আনুষঙ্গিক রোগ থাকতে পারে, সোরিয়াসিস থাকতে পারে, সঙ্গে ডায়াবেটিস থাকতে পারে, এগুলো আমরা রক্ত পরীক্ষা করে দেখি, লিভার ফাংশনগুলি দেখি। এবং একটা জিনিস দেখা যাচ্ছে ইদানিং আমরা খুব লক্ষ্য করি, স্থূলকায় মানুষ যারা, অর্থাৎ যাদের ওবেসিটির সঙ্গে সোরিয়াসিস নিবিড় সম্পর্ক, ইদানিং এটা নিয়ে অনেক রিসার্চ করে দেখা গেছে হ্যাঁ ওবেসিটির সঙ্গে অর্থাৎ যারা মোটা মানুষ তাদের সোরিয়াসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর একটা প্রশ্ন একটু জানতে চাইবো যে যাদের ডায়াবেটিস বা হাইপারটেনশন আছে তাদের ক্ষেত্রে বা এই যে দীর্ঘমেয়াদী রোগ, তাদের সাথে যদি সোরিয়াসিসটা যুক্ত হয় সেটা কি কোনো ভূমিকা পালন করে কিনা একটার সাথে আরেকটা রোগের? রোগের ভূমিকা তেমন কিছু নাই, তো ওষুধের ব্যাপারে সাবধান থাকতে হবে। বিটা ব্লকার যদি কেউ খান, বিশেষ করে ব্লাড প্রেশারের জন্য, এটা বাড়তে পারে। আর যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে সোরিয়াসিস বাড়তে পারে। এটা হলো সম্পর্ক, এই দুইটা রোগকে কন্ট্রোল রাখতে পারে। শরীরটা একটা ইউনিট, একটার সঙ্গে একটা সম্পর্কিত, তাই একটা রোগ কন্ট্রোল না থাকলে আরেকটা রোগ বাড়তে পারে। সোরিয়াসিস সবচেয়ে আধুনিক চিকিৎসা বায়োলজিক্স। বায়োলজিক্স এমন একটা রোগ যেটাকে বলা হয় অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে ব্যবহৃত হয়, এবং লেটেস্ট এই 2015 সনের জানুয়ারিতে কসেন্টিক্স যে একটা ওষুধ, এটা নোভার্টিসের রিসার্চ প্রোডাক্ট মাত্র আসছে দুনিয়াতে। এই ওষুধটা এখন দুবাইতে একটা সেমিনার আছে 25 তারিখে, এবং আমাদের দেশে আসার সম্ভাবনা আছে। আসার বাণী আমাদের রোগীদের জন্য আসছে, আমাদের দেশে এটা অনেক ব্যয়বহুল ইনজেকশন এবং এটা অনেক ফলপ্রসূ চিকিৎসা। পৃথিবীতে আসে প্রায় 20 বছর যাবত, আমাদের দেশে এখন আসেনি। যদি সময় মতো চিকিৎসা করা না হয় এবং নিয়মিত যদি সঠিক চিকিৎসা করা না হয়, কেউ কেউ আছেন অর্ধেক চিকিৎসা করে আবার বন্ধ করে দেন, আর হয়তো ইউজ করছেন না ওষুধটা, সেক্ষেত্রে কি কি ধরনের জটিলতা হতে পারে? যদি কেউ চিকিৎসা করার পর ছেড়ে দেন, এটাকে বলে উইথড্রয়াল রিবাউন্ড। অনেকে স্টেরয়েড ছেড়ে দেন, তখন এটা বেড়ে যায়। মেথোট্রেক্সিড খেয়ে ছেড়ে দেন, এটা বেড়ে যায়। বা ভিটামিন খেয়ে, এটা বলে উইথড্রয়াল রিবাউন্ড। হঠাৎ ওষুধ ছাড়লে রোগটা অনেক বেড়ে যায়। যেমন রাস্তাঘাটে যদি পুলিশ দাঁড়ানো না থাকে, চুরি বেড়ে যাবে, অনেক কিছু অপকর্ম হবে, সেই রকম যখন ওষুধটা হঠাৎ ছাড়ে তখন বেড়ে যায়। সেই জন্য কোনো অবস্থায় হঠাৎ, আমি বলি সবসময় নিয়মিত সাক্ষাৎ করবেন, নিজে নিজে ওষুধ বন্ধ করবেন না, চালুও রাখবেন না। চালু রাখলে ওষুধের সাইড এফেক্ট, আর বন্ধ করলে রোগটা বেড়ে যাবে। তো সেই জন্য সবসময় চিকিৎসকের পরামর্শে থাকবেন, নিয়মিত ওষুধ ব্যবহার করবেন। ভালো হওয়ার পর চিকিৎসকে দেখাবেন আর ওষুধ খাবো কিনা সেটাই প্রয়োজন। অনেকে একটা ওষুধ খাওয়ার পর দেখলো ভালো আসে না, 3 বছর হঠাৎ এটা বেড়ে যায়। তবে এই রোগটিতে মৃত্যুর ঝুঁকি আছে কিনা সেটি কিন্তু অনেকের প্রশ্ন, একটু সংক্ষেপে জানতে চাইবো একদম শেষে। আরেকটা প্রশ্ন হলো যে গিঁটা ব্যথা হয়, জয়েন্ট পেইন। এটাতে অনেক জয়েন্ট পেইন হয়, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এই আঙ্গুল ব্যথা হইতে পারে, জয়েন্ট পেইন। এটা খুব খেয়াল রাখবেন। আর মৃত্যু ঝুঁকির সম্বন্ধে, এই রোগে সাধারণত কেউ মারা যায় না। যদি দেখা যায় সারা গায়ে সোরিয়াসিস হয়, তখন থার্মো রেগুলেশন কন্ট্রোল হয়ে, অর্থাৎ তাপমাত্রার কম বেশি রোগী মারা যেতে পারেন, বা পেস্চুলার সারা গায়ে পুঁজ হয়ে গেছে। এর সংখ্যা খুবই কম, দেখা গেল হয়তো লক্ষে 1 জনের হয়। সেই পরিস্থিতিতে যদি বেশি হয়, ট্রিটমেন্ট না করে মারা যাওয়ার সম্ভাবনা, এটাকে মরবিড ডিজিজ বলা হয়, অর্থাৎ সাফারিং বেশি, মৃত্যুর ঝুঁকি অতি নগণ্য। স্যার অনেক অনেক ধন্যবাদ, চমৎকারভাবে আপনি বুঝিয়ে দিলেন এই বিষয়টি নিয়ে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ত্বকের একটি বিশেষ রোগ সোরিয়াসিস, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে পরামর্শগুলো আমাদের আজকের অতিথি আমাদের দিলেন, সেগুলো আশা করছি আপনাদের উপকারে আসবে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন।
আজকে আমরা যে মুভমেন্টটা করব এটাকে আমরা পুরোপুরি ফোকাস করব হচ্ছে হিপ মাসলকে, এবং সেকেন্ডারি হিসেবে এটাকে আমরা এটা ফোকাস যাবে হচ্ছে হ্যামস্ট্রিং মাসলে। আর একটা জিনিস আমরা আমাদের খেয়াল রাখতে হবে যে হ্যামস্ট্রিং যদি পুরোপুরি ডেভেলপ না থাকে তাহলে হিপ মাসলটা সহজে ডেভেলপ হতে চায় না। এই জন্য যে জিনিসটা করছি আমরা হিপ মাসলটাকে আমরা করছি ফোকাস, কিন্তু একই সাথে এটার সাথে যে জিনিসটা বেনিফিটটা হবে হ্যামস্ট্রিং মাসলটাও ডেভেলপ হয়ে যাবে, কারণ হিপ মাসলটা হ্যামস্ট্রিং মাসলটার উপরে স্ট্যাবিলাইজ হিসাবে থাকবে। এটা এইভাবে আমাদের এইটা তৈরি করা মেকানিক্সটা। এখন দেখা যাচ্ছে আমরা আগে যে এগুলো করেছি সেটাতে কিন্তু আমরা হিপ মাসলটাকে আমরা ফোকাস করেছি, ওটা হচ্ছে ম্যাস বিল্ডিংয়ে। আর এটাতে যে জিনিসটা হবে ম্যাস তো বিল্ড হবে, তার সাথে যে জিনিসটা হবে শেপিং হবে, এবং ওভারঅল শেপ যে একদম ফোকাস যেটা আমরা বলি আইসোলেশন শেপ, এটা হচ্ছে এই এক্সারসাইজের মাধ্যমে হবে। আমরা অনেক সময় বলি যদি দেখা যায় যে অন্য কোনো এক্সারসাইজ করার কোনো নেই, টাইম নেই, তাহলে শুধুমাত্র যদি হিপসটাকে করার জন্য ডেভেলপ করার জন্য যদি এই এক্সারসাইজ থেকে 3 থেকে 5 সেট মারা যায় তাহলে হিপসটা ডেভেলপ হয়ে যাবে। এই জন্য অনেক সময় দেখা যায় এক্সারসাইজটাকে আমরা বলি হচ্ছে বাট ব্লাস্টার্স, বাট থেকে কীভাবে ব্লাস্ট করা যায় সেটা। এটার জন্য অনেক ধরনের মেশিন আছে ওয়ার্ল্ড ওয়াইড। তো আমরা দেখাচ্ছি সবচেয়ে ইজিয়ার ওয়েতে কীভাবে শুধুমাত্র স্মিথ মেশিনের মাধ্যমে এই বাসটাকে ডেভেলপ করা যায়। এখন দেখুন আমরা কীভাবে মুভমেন্টটা করছি। ওকে, রেডি। স্মিথ মেশিনের সামনে আমরা যেটা করব যে এই পজিশনে আমরা শুয়ে যাব। ওকে, দেন ব্যাক কিক মোশন যেটা আমরা বলি এই পজিশনে যাচ্ছে। একদম যখন কিকটা করছি উইথ কন্ট্রোল মোশন, ইয়েস গো, ইয়েস। আমাদের সুবিধা মতো আমরা টার্গেটটাকে আমরা করতে পারি ডান দিক বা দিক মাঝখান দিয়ে প্রেশার দিয়ে আমরা হিপসের বিভিন্ন সাইডে আমরা প্রেশার ফেলতে পারি। ওকে, ওয়ান মোর, ইয়েস, গুড, ভেরি গুড। ওকে, একটা জিনিস খেয়াল রাখবেন যে স্মিথ মেশিনে কিন্তু কিছুটা রেজিস্ট্যান্স কিন্তু মেশিনেই থাকে, যে প্রথমে আপনারা এটা দিয়ে শুরু করুন। এরপরে যখন দেখবেন যে না আপনাদের ফর্ম চলে আসছে, স্ট্রেংথ চলে আসছে, শুধুমাত্র হিপসের মাসলটার ভিতরে স্ট্রেংথটা চলে আসছে, তখন ধীরে ধীরে আপনারা ওয়েটটা বাড়ান। যারা চাচ্ছেন শেপ শুধুমাত্র শেপিংয়ের জন্য যারা করবেন কি লো ওয়েট দিয়ে 20 থেকে 25টা রিপিটেশন 3 থেকে 5 সেট মারবেন। আর যারা চাচ্ছেন হিপসটাকে এনহ্যান্স করার জন্য তারা যে জিনিসটা করবেন ওয়েটটা বাড়িয়ে 8 থেকে 12 বার যদি করেন 3 থেকে 5 সেট, তাহলে আমি যেটা বলছি 2 থেকে 3 সপ্তাহের ভিতরে দেখবেন যে পুরো শেপটা একদম র্যাপিডলি একদম ম্যাসিভলি চেঞ্জ হয়ে যাবে। দর্শক, কলা অত্যন্ত উপাদেয় একটি ফল এবং আমাদের সবার খুবই প্রিয়। কলার বিভিন্ন পুষ্টিগুণ নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। আমাদের দেশের জন্য কলা খুব সহজলভ্য একটি খাবার। কলা হচ্ছে উচ্চ ক্যালোরি সম্পন্ন ফলগুলোর মধ্যে অন্যতম। 100 গ্রাম কলা থেকে আমরা প্রায় 90 কিলো ক্যালোরি পেয়ে থাকি। এছাড়াও কলাতে খুব ভালো অ্যামাউন্টের হেলথ বেনিফিটিং অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিনস এবং মিনারেলস থাকে। খুব সহজপাচ্য এই ফলের সুক্রোজ এবং ফ্রুক্টোজ আমাদের ইনস্ট্যান্টলি এনার্জি রিপ্লেনিশেস করে থাকে এবং আমাদের বডিকে রিভাইটালাইজ করে থাকে। আর এই জন্যই কলার এই কোয়ালিটির জন্য দেখা যায় যে অ্যাথলেটস যারা থাকে বা যারা খেলাধুলা করে থাকে তাদেরকে ইনস্ট্যান্ট এনার্জির জন্য কিন্তু এই কলা আমরা দিয়ে থাকি। এছাড়াও আন্ডারওয়েট চিলড্রেন যারা থাকে তাদেরকে ট্রিটমেন্টের একটা পার্ট হিসেবে আমরা এই কলা সাপ্লিমেন্ট ফুড হিসেবে দিয়ে থাকি। কলাতে খুব ভালো পরিমাণে আঁশ থাকায় এটা আমাদের কনস্টিপেশনের প্রবলেমকে দূর করতে সাহায্য করে। এছাড়াও এটি এজিং এবং ভ্যারাইটিস ডিজিজ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। কলাতে আমরা যে ভিটামিন B6 পেয়ে থাকি সেটি কিন্তু অ্যানিমিয়া এবং নিউরাইটিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে থাকে। এছাড়াও এটি আমাদের বিভিন্ন নার্ভাস সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু কাজ করে থাকে। কলাতে প্রচুর পরিমাণে আমরা ভিটামিন C পেয়ে থাকি। এটি আমাদের বডির যে ইনফেকশাস এজেন্ট এবং হার্মফুল অক্সিজেন ফ্রি রেডিকুলসগুলোকে কাজ করে থাকে এই ক্ষেত্রে। এছাড়াও কলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে, যেটি আমাদের বডির ক্ষেত্রে বিভিন্ন সেলের প্রোটেকশনের ক্ষেত্রেও কিন্তু কাজ করে থাকে। ফ্রেশ কলা থেকে আমরা প্রচুর পরিমাণে পটাশিয়াম পেয়ে থাকি। এছাড়াও কলাতে হাই পটাশিয়াম এবং লো সোডিয়াম থাকায় এটি আমাদের মানবদেহের সেল এবং বডি ফ্লুইডের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট, এবং এগুলো আমাদের হার্ট রেট কন্ট্রোল করে এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে থাকে।
কলাতে যে ডোপামিন রয়েছে, অর্থাৎ কলা খেলে আমাদের শরীরে একটা হরমোন তৈরি হয় যেটাকে আমরা ডোপামিন বলে থাকি। এটি খাওয়ার পরে যেটা হয়, আমাদের শরীরে যে বিষণ্ণতা থাকে বা আমরা যদি কখনো বিষণ্ণ থাকি, সেটি কাটিয়ে কিন্তু আমাদের মন মেজাজ একদমই ফুরফুরা হয়ে যায়। এছাড়াও কলাতে যে অ্যান্টিঅক্সিডেন্ট ফেনোলিক রয়েছে, সেটি আমাদের কিডনি ক্যান্সারকে দূর করে থাকে। কলা সম্পর্কে আরেকটি ভ্রান্ত ধারণা হচ্ছে যে কলা খেলেই ওজন বেড়ে যায়, বাট আমি বলবো যে কলাতে যে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে, বরং এটি ওজন কমাতেই কিন্তু সাহায্য করে। সুতরাং বলা যায় যে আমরা শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তি পর্যন্ত আমরা সবাই প্রতিদিন অন্তত একটি করে কলা খাওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন হেলথ টিপস। ট্যাবলেটের চেয়ে ইনহেলারের পার্শ্ব প্রতিক্রিয়া কম, কিন্তু কার্যকারিতা অনেক বেশি। অ্যাজমার রোগীরা তাই নির্দ্বিধায় ইনহেলার ব্যবহার করতে পারেন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, হাড়ের একটা ক্ষয় হতে থাকে বয়সের সাথে সাথে, এবং হাড় ক্ষয় হওয়ার যে মূল কারণ যেটাকে আমরা অস্টিও আর্থ্রাইটিস বলি, এবং এই কারণেই আমাদের মোস্ট অফ দ্য হাঁটুর পেইন নিয়ে যে পেশেন্টগুলো আসে, বেশিরভাগই কারণ হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, বিশেষ করে ডিজেনারেটিভ চেঞ্জের কারণে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।